অবশ্য এসব কথা হরু রুদ্রের সামনে বলেনি। সে সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত কঠোরিতে ফিসফিস করে বলেছিল, যা শুধু মাত্র হরুর মন আর মারেছে। শুনেছি রুদ্র আর তুমি আগে থেকেই বন্ধু ছিলে। হঠাৎই আদনান সাহেবের কথায় সবার মনোযোগ খাবারের উপর থেকে সরিয়ে অরিন আর রুদ্রের দিকে চাওয়াচাই করতে লাগলো। অরিন শক্ত হয়ে বসলো, আদনান সাহেবের দিকে তাকিয়ে বলল, ওই ছিলাম পর্যন্ত, এখন আর চিনিও না। শুধুমাত্র আমার বোনটার জন্য যা সম্পর্ক রাখতে হয়, এই আর কি। কোনো প্রকার দ্বিধা ছাড়াই কথাগুলো বলে ফেললো অরিন। অরু একবার পাশে বসে থাকা মানুষটার দিকে তাকালো। রুদ্রের কানে যেন কোনো কথাই যায়নি, এমন স্বাভাবিকভাবেই কফির কাপে চুমুক দিচ্ছে। পুরো পরিবার স্তব্ধ, আর কেউ কোনো কথাই বাড়ালো না। সবাই বুঝতে পেরেছে হয়তো ব্যাপারটা গুরুতর। যাদের সমস্যা তাদেরকে মিটিয়ে নেওয়া ভালো। অরু রুদ্রের দিকে হালকা কণ্ঠে একদম খাদে নামিয়ে বলল, সামনের মানুষটার ভুল বুঝছে, তার ভুল ধারণা পাল্টানোর জন্য কিছু করবেন না। রুদ্র স্বাভাবিক সোজা হয়ে বসলো, ওর দিকে তাকালো না, সামনের দৃষ্টি স্থির রেখে বলল, মানুষ যখন অনেক চেষ্টা করে আর তার ফল যখন পায় না, তখন আপনা আপনি তার ইচ্ছেটুকু শেষ হয়ে মরে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তোমার ভাইয়ের চোখে আমার জন্য যে খারাপ পর্দা পড়েছে সেটা খুলে ফেলতে আমি অক্ষম হয়েছি, তাই আর চেষ্টা করার ইচ্ছাও জাগে না। রুদ্রের গলা হিমশীতল। অরুর কাছে রুদ্রের গলা বদ্ধ অসহায় লাগছে, ভীষণ খারাপ লাগছে। একজনের ভুলের জন্য তার স্বামী বিনা কারণে তার ভাইয়ার কাছে খারাপ হয়ে পড়েছে, আর তার ভাইও অন্য কিছু বোঝার চেষ্টাও করছে না। কাকে দোষ দিবে? অরু বুঝলই না, বুঝতে চাইছেও না। সে শুধু কামনা করছে তার স্বামী আর তার ভাইয়ের সম্পর্কে আগের থেকেও যেন ভালো হয়। ব্রেকফাস্ট শেষ করে তাড়াহুড়ো লাগিয়ে দেয় অরু। হরিণ যখন জানতে পারলো অরু একা একা বাইরে যাচ্ছে, প্রথমে একটু বোধ ছিল। থেকে থেকে রুদ্র ইনভাইট থেকে রুদ্র ইনডিরেক্টলি রুদ্রকে খোঁচা মারছিল। অরু খুব কষ্টে অরিনকে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করতে পারলো। অরু বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে কোনো এক অজানা উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অরু এখনো ফিরেনি। বলে গিয়েছিল দুপুরের মধ্যেই ফিরে আসবে। ভাবনা এখনো তেমন কোনো বিষয় হয়নি। অরু যাওয়ার আগে রুদ্রকে তানিয়ার নাম্বার দিয়ে গেছে এবং রুদ্রের সামনে দাঁড়িয়ে রুদ্রের নাম্বার মুখস্থ বলিয়েছে। বেশি দেরি দেখলে তানিয়াকে কল করে ঠিকানা জেনে অরুকে আনতে চলে যাবে বলে স্থির করেছে রুদ্র। রুদ্র নিজে স্টাডি রুমে বসে অফিসের ফাইলপত্র দেখছে। ভার্সিটি যেহেতু বন্ধ, বন্ধের কয়েকদিন রুদ্র বিজনেসের দিকে খেয়াল করবে। সচরাচর এটাই হয়। আজ যেন রুদ্রের মন ঠিক বসছে না কাজে, অস্বস্তিতে পড়ে গেছে তার মন। কারণটা রুদ্র খুব ভালো করে জানে। অরু অরু বাড়ি নেই অরু বাড়ি ফেরা না পর্যন্ত রুদ্রের স্বস্তি হচ্ছে না। রুদ্র হাতে রাখা ফাইনাল টেবিলের উপর রুদ্র হাতে রাখা ফাইলটা টেবিলের উপর হালকা ছুঁড়ে দিয়ে চেয়ারে হেলান দিল। মাথা উল্টো করে সিলিং এর দিকে চেয়ে রইল রুদ্র। হঠাৎ দরজা খোলার আওয়াজে রুদ্র মাথা তুলে সেদিকে চাইল। শান্ত চাহনি। দরজা খুলে অরিনকে ঢুকতে দেখা গেল। অরিনকে দেখে মোটে অবাক হয়নি রুদ্র। ও কি যেন এক্সপেক্ট করেছিল, এমন চেহারা করে উঠে দাঁড়ায়। অরিনের বলার আগে রুদ্র বলে ওঠে, অরু আসেনি আমি জানি। জানিস তাহলে অরুকে নিয়ে আসছিস না কেন? গলার আওয়াজ তীব্র। রুদ্র বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, আনবো, সময় হলে ঠিক যাব। তোর সময় কখন আসবে জানতে পারি? কণ্ঠস্বর রাগান্বিত, তবে চোখের তেজ স্পষ্ট। রুদ্র তাতে থোড়াই কেয়ার করে। হরিণের কাঁধে হাত রেখে মুচকি এসে বলল, জানি না। রুদ্রের এই প্রতিক্রিয়া হরিণ যেন আরো জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল রুদ্রের দিকে। অরিন মনে যে চিন্তা ঘুরপাক খাচ্ছে সেটা রুদ্রের মনেও করছে, কিন্তু কারো সামনে যে নিজের অনুভূতি রুদ্র ব্যক্ত করতে পারে না। যদি ব্যক্ত করতেই পারত, তাহলে অরিন আর রুদ্রের সম্পর্কের অবনতি আজ আর হতো না। দুজন দুজনের চোখের দিকেই তাকিয়ে রয়েছে নীরবে। দুজনের মনেই আকাশ পাতাল ভাবনা। হঠাৎই রুদ্রের ফোনের রিং বাজতেই দুজনের নীরবতার অবসান ঘটে। রুদ্র টেবিলের উপর থেকে ফোন তুলে স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। অরিন শান্ত কণ্ঠে বলল, কে ফোন করেছে অরু? রুদ্র ফোনের স্ক্রিনের দিক থেকে চোখ না সরিয়ে মাথা নাড়ালো, না সূচক বার্তা দিয়ে ধীর কণ্ঠে বলল, তুলিকা। অয়নের চোখের চাহনি মুহূর্তেই পাল্টে গেল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্র আর কিছু না বলে ফোন কলটা রিসিভ করলো। কানে লাগিয়ে হ্যালো বলতেই যাবে, তুলিকা নয়, কিন্তু চেনা মানুষের স্বর পেতে আবারও থমকে গেল। ফোন কলে অরু। রুদ্র আস্তে করে বলল,
ওরু তুমি তুলিকার সাথে? এই কথা অরিনের কর্ণপাত হতেই যেন আরো বেশি অবাক হলো। তুমি এখন কোথায়? প্রশ্ন করলো রুদ্র। হসপিটালে? মানে কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে পড়েছ? আচ্ছা, আমরা এক্ষুনি আসি। বলে কলটা কাটে রুদ্র। অরিন তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে আমার বোনের? ও তুলির সাথে কেন? আর হসপিটালে কেন? রুদ্র অরিনের দিকে তাকিয়ে বলল, সেটা আমিও জানি না। হসপিটালের ঠিকানা দিয়ে সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবো। চলো এখন। বলেই রুদ্র অরিনের হাত ধরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুজনকে এক বেরোতে দেখে বাড়ির সবাই প্রায় অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। হসপিটালে যেয়ে অরুকে খুঁজে পেতে বেশি একটা ব্যাগ পেতে হলো না দুজনকে। রিসেপশনে যেয়ে তুলিকার কথা বলতে রুম নাম্বারটা জানিয়ে দেওয়া হলো। দোতলায় রুম, যেহেতু দোতলায় তাই আর লিফট ইউজ করলো না দুজন। এতখানিক পথে দুজনের মাঝে বিন্দুমাত্র কথা হয়নি, কেউ কারো দিকে একবারের জন্য তাকায়ও নি। 208 নাম্বার কেবিনে ঢুকতে অরুকে চেয়ারে বসে থাকতে দেখা যায়, আর তুলিকা আধশোয়া হয়ে আছে বেডে। অরুর কাছে যেয়ে অরিন জড়িয়ে ধরলো অরুকে শক্ত করে। রুদ্র চুপ করে পেছনে দাঁড়িয়ে শুধু চেয়ে রইল। অরিন অরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন কেউ করে? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম, খেয়াল আছে? অরু স্বাভাবিকভাবেই বলল। সরি ভাইয়া, আর হবে না। অরিন বোনের কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরল। ভাই বোনের এই ভালোবাসায় রুদ্র তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চায় না কোনোভাবে। অরিন অরুকে ছেড়ে দেয়, অরু পেছনে তাকায়। রুদ্র চুপ করে তাকিয়ে আছে তাদের দিকে। অরু রুদ্রের দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখলো। রুদ্র আলতো করে জড়িয়ে ধরলো। অরু ফিসফিস করে বলল, আপনার হৃদযন্ত্র এখনো এত তাড়াতাড়ি চলছে কেন? আমি তো সুস্থ আছি। রুদ্রের যেন প্রাণ ফিরল, শ্বাস প্রশ্বাস তুলনামূলক তাড়াতাড়ি যাচ্ছে। নিজে শান্ত করে বলল। তুমি বুঝবে না শোনা। অরু হাসলো, মাথা তুলে রুদ্রের মুখের পানে চেয়ে বলল, আই এম সরি, আর হবে না। বলে আবারও আগের মতো জড়িয়ে ধরল। হরিণ পাশে দাঁড়িয়ে সবটাই দেখল। সবাই দেখে এতটুকু উপলব্ধি করতে পারছে তার বোন রুদ্রকে ভীষণ আকারে ভালোবাসে। ফ্রেন্ডটা যে শুধু একতরফা তা নয়, রুদ্রের ভালোবাসে। তুলিকে কেন্দ্র করেই বসেছে তিনজন। অরিন অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার পুরনো প্রিয়তমার দিকে। কেমন শুকিয়ে গেছে, চুলগুলোর বৃদ্ধি কেমন কমে গেছে। তুলিকাও একবার অরিনের দিকে তাকিয়েছিল, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারেনি। আজ তুলি আপু কিছু কথা বলবে, ভাইয়া মন দিয়ে শুনবে। কোনো রকম ভনিতা না করেই বলল অরু। অরিন ভ্রুজোড়া কুচকে জিজ্ঞাসা করলো, মানে আমি বলেছি। তুলিকার কণ্ঠস্বর ভেসে আসতে সেদিকে তাকায় অরিন। তুলিকা জলজল করা চোখগুলো এখন রুদ্রের দিকে। রুদ্র চেয়ে রয়েছে অরুর দিকে। অরিনের পুরো পরিবেশ কেমন যেন দম বন্ধ লাগছে তার কাছে। আমি অনেক দিন ধরেই তোমাকে খুঁজছিলাম, তোমাকে সত্যিটা জানানোর জন্য। রুদ্রকে পেয়েও তোমার কোনো খবর আমি পাইনি। আসলে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব আমি মেনে নিতে পারছিলাম না, আমার জন্য তাও। অরিন অবাক হয়ে প্রশ্ন করলো। তুলিকা মাথা নেড়ে বলল, বলছি, আসলে রুদ্রর কোনো দোষ ছিল না, সবই আমি করেছিলাম। এই কথাটা যেন অরিনের কানে বাজতে লাগলো। সে আস্তে করে ঘাড় ঘুরিয়ে রুদ্রের দিকে চাইল। রুদ্র আগের মতোই অরুর দিকে চেয়ে আছে। তুলিকার একটা কথাও কি ওর কানে যাচ্ছে? কথা শুরু করার আগেই অরিন আর রুদ্র, তোমাদের দুজনকেই সরি। গলায় অনুতাপের স্বর স্পষ্ট। তুলিকা কিছুক্ষণের জন্য থামল, অরিনের দিকে বাচ্চা সুলভ দৃষ্টিতে তাকালো। অরিনের দৃষ্টি আগে থেকেই তুলিকার দিকে ছিল। অরিন মুখভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সে আকস্মিক কিছুর সামনে এসে পড়েছে। মনে মনে অরিন নিজেকেই তৈরি করছে সামনে তুলিকা যে কথাগুলো বলবে। তুলিকা ক্লান্ত দৃষ্টিতে অরিনের দিক থেকে চোখ সরিয়ে রুদ্রর দিকে নিক্ষেপ করল। রুদ্র ভাবলেশীন মুখে বসে রয়েছে। আদেও তুলিকার অনুশোচনা তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। রুদ্র এমন আচরণে তুলিকা যেন আরো বেশি ভেঙে পড়ল। চোখের কোণে জল এসে জমা হয়েছে। তুলিকা দুর্বল হয়ে পড়েছে, এই ব্যাপারটা অরুর চোখ এড়ায়নি। অরু রুদ্রর দিকে তাকালো। অরু তাকাতেই রুদ্র তাকিয়ে পড়ল অরুর দিকে। অরু রুদ্রের উরুর উপর হাত রেখে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। রুদ্র অবশ্য বুঝতে পেরেছে। অরু রুদ্রকে একটু স্বাভাবিক হতে বলেছে। রুদ্র স্বাভাবিকভাবেই তা অগ্রাহ্য করল। অরুও একটা আশা করেছিল রুদ্রর কাছ থেকে, অবশ্য এমন
কারোর জন্য মনে দয়া জমা হওয়ার কথা নয়, যার জন্য জীবনের একজন বন্ধু হারিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে নিজেই করতো না, তাই রুদ্রকেও দোষ দিচ্ছে না। তুলি আপুর কথা শুরু করার আগে আমি কিছু বলতে চাই। অরু নম্র স্বরে বলল। সবাই ওর দিকে চাইল। অরুকে কেমন নার্ভাস দেখালো, হাত অনিচ্ছাকৃতভাবে কাঁপছে। তুলি আপু অসুস্থ, তাই উনি যেটুকু কথা বলতে পারবেন আর যেটুকু বলতে চাইবেন তার উপরে প্লিজ তোমরা কেউ জোর করো না ভাইয়া। অয়নের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো অরু আর বলল, তোকে বিশেষভাবে বলছি, কোনো রকমের জোর করবি না। অরিনের বোনের দেওয়া নির্দেশনা মন দিয়ে শুনল। বোনের কথা শেষ হতে অরিন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অরু অরিনের সম্মতি পেয়ে ম্লান হাসলো। তুলিকার দিকে চেয়ে চোখ টিপে তার কথা শুরু করতে বলল। তুলিকাও নির্দেশ বুঝে বলতে শুরু করলো। বিশ্বাসঘাতকতা রুদ্র করেনি, করেছি আমি। মাথা নিচে আসে তুলিকারা। তুলিকা ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে লাগলো। প্রত্যেকটা মুহূর্ত নিখুঁতভাবে বর্ণনা করছে তুলিকা। কষ্ট হচ্ছে, কিন্তু সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তুলিকার। কোনো আসামি যখন নিজের পাপকে স্বীকার করতে চায় প্রাণপণে, তখন হয়তো এমনই চেহারা হয়। আর সেজন্যই হয়তো তুলিকার চোখের দৃষ্টি অন্যরকম। আজ এই দৃষ্টিতে কোনো কষ্ট নেই, দোষ স্বীকার করাতে রয়েছে আনন্দ। তুলিকা বর্ণিত প্রত্যেকটা ঘটনা অরিন কোনো রকমে বাক্য ব্যয় ছাড়াই শুনেছে। তুলিকার স্বীকারোক্তিতে তুলিকার উপর অরিনের কোনো রাগ জমল না ঠিকই, কিন্তু নিজেকে সামলাতেও পারছে না। ভীষণ রাগও হচ্ছে, সেটা তার মুখ দেখে তিনজনই বুঝেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত অরিন রুদ্রকে দোষী ভাবত রুদ্রই তুলিকাকে ম্যানুপুলেট করেছিল, বাধ্য করেছিল ওর সাথে সম্পর্কে জড়াতে। কিন্তু আজ সেই সব বিশ্বাস ধারণা একটু তুলিকার কিছু বাক্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি অরিনকে মিথ্যে কথা বলেছিলাম, ভুল বুঝিয়েছিলাম। রুদ্র আমাকে জোর করেছিল ওর সাথে রিলেশনে যাওয়ার জন্য। আসলে এমন কিছুই হয়নি। রুদ্র তো সত্যিই আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওর অনুভূতি নিয়ে খেলি, সুযোগ নিই। শুধু যে রুদ্র, আমি অরিনের বিশ্বাসেরও মর্যাদা দিতে পারিনি। সব ভুল আমার। এই কথাগুলো যথেষ্ট ছিল অরিনকে নিজের ভুল বোঝানোর জন্য। অরিন মুহূর্তেই থমকে গেল। রুদ্র উঠে দাঁড়ালো। অরিনের মতো রুদ্র বিন্দুমাত্র অবাক হয়নি তুলিকার কথা। সেগুলো আরো আগের থেকেই জানতো। কতবার বোঝাতেও চেয়েছিল অরিনকে, কিন্তু অরিনের রাগ আর একতরফা বোঝা সব শেষ করে দিয়েছে এক রাতে। সে রাত এখনো রুদ্রের চোখের সামনে ভাসে। শ্রাবণের মাসের কোনো একটা দিন, অঝরে বৃষ্টি। সেই বৃষ্টির গুঞ্জনের মধ্যে ত্রিমাত্রিক প্রেমের অবসান ঘটল, সাথে ঘটল একটা বন্ধুত্বেরও। রুদ্রকে উঠে দাঁড়াতে সবার চটকা ভাঙল। দাঁড়ালেও উঁচু চড়া কাঁধ বলিষ্ঠ দেহের প্রাণে চাইল। অরিনের দৃষ্টিও সেই দিকে, কিন্তু পার্থক্য এবারের দৃষ্টিতে আর কোনো রাগ নেই, নেই কোনো অভিমান, শুধু রয়েছে বন্ধুর সাথে কথা বলার একটা তৃষ্ণার্ত চাহনি। রুদ্র, যেও না, আমার কথা এখনো শেষ হয়নি। ভাঙা কণ্ঠে বলল তুলিকা। কণ্ঠে কোনো রকম জোর নেই, কেমন নেতিয়ে পড়েছে। ওর তাড়াতাড়ি উঠে যেয়ে তুলিকার কাছে বসে তুলিকাকে শক্ত করে ধরে বলল, তোমার কণ্ঠস্বর কেমন লাগছে? ডাক্তার ডাকি? বেশি কথা বলো না। আজ থামিও না অরু, এই সুযোগ সবার কপালে জোটে না। ক্ষমা পাওয়ার একটা সুযোগ যেহেতু পেয়েছি, ছাড়ি কেমন করে? মৃত্যুর আগের প্রার্থনা খোদা কবুল করেছেন। ক্ষমা তো আমি পেয়েই এই পৃথিবী ছাড়ব, না হলে তো মুক্তি পাবো না। কণ্ঠে কি আক্ষেপ। চেহারার নূর আছে কিন্তু বাচ্চাদের মতো। এমন মানুষকে ক্ষমা না করে কি পারবে? পাষাণের মনও একবার না একবার ভাববে। ওরও সবসময় একটু বেশি সেন্সিটিভ। তুলিকা কোলে হেলে পড়তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অরিনাথ রুদ্র দুজনে দৌড়ে অরুর কাছে গেল। তুলিকা জোরে জোরে শ্বাস নিচ্ছে। অরুর ডান হাতের তালু তুলিকার মাথার নিচে, আর বাম হাতটা তুলিকাকে শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। অরু সারা শরীর কাঁপতে শুরু করলো। অরু চেঁচিয়ে উঠে বলে, রুদ্র ডাক্তার ডাকেন। না। অতি ক্ষীণ স্বরেই বলল তুলিকা। গলা থেকে যেন শব্দই বেরোতে চাচ্ছে না। অরিন আর রুদ্র, তোমরা প্লিজ এখানে এসে বসো। ভেঙে ভেঙে বলল। রুদ্র চোয়াল শক্ত উঠল, গর্জন করে বলল, মজা হচ্ছে এখানে? তোমার শরীর খারাপ, ডাক্তার ডাকতে চাচ্ছি, ডাক্তার ডাকতে দিচ্ছ না কেন? ইতিমধ্যে তুলিকা অরুর সাহায্য নিয়ে কিঞ্চিত উঠতে পেরে রুদ্রের কথা শুনে ম্লান হেসে দিয়ে বলে, এই অসুস্থতা সেরে যাওয়ার নয়। ডাক্তার দেখে লাভ হবে না।
তার থেকে ভালো তোমরা আমার কথা শোনো। হাঁপানো মাত্রা বেশ বেড়েছে, কিন্তু তিনজনই একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, অরিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মৃত্যুর জন্যই যেন সে অপেক্ষা করে আছে। শুধু কাজ এখনো তার অসমাপ্ত, তাই হয়তো ছেড়ে যেতে পারছে না। রুদ্র আর অরিন দুজনই নিকটে যেয়ে দাঁড়ায়। অরু তুলিকাকে ধরে রয়েছে। তুলিকা কিছুক্ষণ সময় নিল পরবর্তী কথা বলার জন্য। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো। আমার ক্যান্সার আছে, ডক্টর বলেছেন হাতে বেশি সময় নেই, চিকিৎসা করে লাভ নেই। তাই বলছি এইটাই হয়তো আমার শেষ মুহূর্ত, আমার সাথে তোমাদের শেষ দেখা। হয়তো না, আমি জোর দিয়ে বলতে পারি এটাই শেষ দেখা। তাই তোমাদের কাছে আমার শেষ ইচ্ছা পোষণ করছি। বলেই থামলো তুলিকা। অরিনের চোখ মুখ কেমন যেন হয়ে গেল, অনুভূতি শূন্য। মেয়েটা তার মানে আর থাকবে না এই নিষ্ঠুর পৃথিবীর থেকে। কিন্তু কেন? রুদ্র চেহারা আগের মতোই ভাবলেশীন। বোঝাই যাচ্ছে না মনের মধ্যে কি চলছে। অরু তুলিকা অসুস্থতার সম্পর্কে আগে থেকে জানতো, কিন্তু তখন অতটা খারাপ লাগেনি যতটা এখন এই মুহূর্তে তুলিকার মুখে এমন কথাগুলো শুনে মনে হচ্ছে। তুলিকা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলল। ক্ষমা করে দাও তোমরা, তোমাদের কাছে ক্ষমাটা ভিক্ষা চাইছি। বলেই কান্নায় ফেটে পড়ে তুলিকা। আর পারল না নিজেকে শক্ত করে রাখতে। রুদ্র আর অরিন একটা বারের জন্য চোখাচোখি হলো। দুজনের দৃষ্টি নরম। চিন্তায় পায়চারি শুরু করে দিয়েছে দুই বেয়ান। রাবেয়া চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। ছেলের জন্য নয়, বৌমার জন্য। বেচারি ঢাকা শহরে সন্ধ্যাবেলায় একা একা ফিরতে যদি কোনো বিপদে পড়ে। খাদিজা বেগমের দুশ্চিন্তা অন্য জায়গায়। জামাই আর ছেলে একসাথে বেরিয়েছে, যদি আবার হাতাহাতি হয়ে যায়। বিথি আর তোহান অনবরত কল লাগাচ্ছে দুজনের ফোনে, কেউ ধরছে না। বিথি জানতো ওর কাছে ওর ফোন নেই, তাই ওর ফোনে কল করার কোনো প্রশ্নই ওঠে না। চৌধুরী বাড়িতে এখন চিন্তার পরিবেশ। আদনান সাহেবকে জানানো হয়নি, চিন্তা করবেন বলে। তিনি অফিসে আছে। আদনান সাহেবও হার্টের মানুষ। বেশি চিন্তা করা তার শরীরের উপর বাজে প্রভাব ফেলবে। আদনান সাহেবের বাড়ি ফেরার আগে যদি তিনজন না ফেরে, তখন ব্যাপারটা না চাইতেও জানাতে হবে। তিনজন বিভৎস অবস্থায় বাইরে বসে আছে। ডাক্তারকে ডাকা হয়েছে। তিনি দেখেই বলেছেন বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া তো কোনো ডাক্তারেরই কাজ নয়। তুলিকাকেও ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। শেষ ভরসা উপর আল্লাহ, তিনি যেন বাঁচিয়ে দেয় তুলিকাকে। ওরু এদিকে হাউমা করে কাঁদছে। তার কোলেই তো হেলে পড়েছিল গান অবস্থায়। মুখটি কি নিষ্পাপ ফুলের মতো। সেই দৃশ্য চোখের সামনে থেকে সরছেই না অরুর। অরুর অবস্থা রুদ্রকে বেশি করে নাড়িয়ে দিচ্ছে। সে অরুকে শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে নেয়। ডাক্তার তো ওকে বারণ করেছে টেনশন না দিতে। আজ হয়তো তুলিকা সবাইকে সত্যিটা জানিয়ে একটা বন্ধুত্ব নতুনভাবে গড়ে দিতে পেরেছে। নিজেকে পাপমুক্ত করল, কিন্তু দিয়ে গেল শেষ মুহূর্তে এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার সীমাহীন কষ্ট। ওর অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়। মনের মধ্যে একটা ইচ্ছা, আর একটু থেকে গেলে কি মন্দ হয়? হয়তো হয়। তুলিকা অরুর কান্না সবার ইচ্ছেকে উপেক্ষা সার্থক হয়েছে। তুলিকা নিজের কথা রেখে ঠিকই চলে গেল। কারো মায়ায় জড়ালো না। এ খবর আসলো ঠিক আধা ঘন্টা পর। ডাক্তারের মুখ দেখে রুদ্র আর অরিন ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু যখন মুখ দিয়ে বলল, কতটা খপ করে বুকে যেয়ে লাগলো। শূন্য লাগলো নিজেকে। রুদ্র যে কিনা নিজেকে পাষাণ মনে করত, তার মনের ভেতরের অনুভূতিটাও ঠিক একই। অরুর অবস্থা তো আরও বর্ণনা করার মতোই নয়। যার আগে ঠিকই জিতে গেল তুলিকা, হেরে গেল রুদ্র আর অরিন। সাদা কাপড়ে যখন তুলিকার প্রাণহীন শরীর ইমার্জেন্সি থেকে বাইরে আনলো, তখন অরুও অজ্ঞান। তুলিকার চলে যাওয়ার কথা যেন অরুর স্তম্ভিত হয়ে পড়ে। তুলিকা ওকে ভীষণ আপন করে নিয়েছিল এই অল্প কদিনে। হয়তো প্রথমে তুলিকার কাছ থেকে আসল সত্য জেনে রাগ হয়েছিল অরুর, কথা বলতে চাইছিল না। কিন্তু তুলিকা তার অসুখের কথা সর্বপ্রথম অরুকে জানিয়েছিল। নিজের হাতের উপর মৃত্যুশয্যায় ঢলে পড়েছিল তুলিকা। কিভাবে তা মেনে নিবে অরু? সবেমাত্র অরুর জ্ঞান ফিরেছে। হসপিটালেরই একটা কেবিনে। ডাক্তার দেখেছেন, তেমন গুরুতর নয়, মাথায় চাপ পড়ায় আর কান্নাকাটির জন্যই জ্ঞান হারিয়েছে। কিছু ওষুধ দিয়েছে, খাওয়াতে হবে। আচ্ছা অবস্থায় বসে আছে অরু। আচ্ছা, বেডের একপাশে অরিন বসে আছে, আর এক পাশে দাঁড়িয়ে আছে রুদ্র। কারো শরীর কারো মন ভালো নেই। অরু কোনো কথাই বলছে না। চুলগুলো নাচটা উঁচু করে বেঁধে দিয়েছে। অরু আস্তে আস্তে চোখ তুলে একবার অরিন, তার একবার রুদ্রের দিকে তাকিয়ে মাথা ফের নিচু করে বলল, তুলিয়াপুর বডির কি হয়েছে? তুলি ও শরীর হসপিটালে দান করে গিয়েছিল, তাই হসপিটাল থেকে তুলির দেহ কাউকে দিবে না। তারা তা তাদের গবেষণার কাজে লাগাবে।
অরিনের গলা বিষাদে পরিপূর্ণ। কথাগুলো বলতে যেন কষ্ট হচ্ছে। কান্না বেরিয়ে আসবে, কিন্তু নিজেকে যথাযথ চেষ্টা করছে সামলে নেয়ার। কেন চলে যেতে হলো তুলিয়াপুর? তাকে কত করে বললাম যেও না যেও না, একটুও কথা শুনলো না। স্বার্থপরদের মতো শুধু নিজেরটা দেখলো, চলে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অরু, গলায় অভিমান ভরা। পাশে দাঁড়িয়ে থাকা রুদ্র অরুর মাথায় হাত রাখে। থামতে বলল না, শুধু বলল, যার যাওয়া সে যাবেই। কালের পরিবর্তনে আমরা এই বেদনাও ভুলে যাব। সময়ের অনন্ত পর্যন্ত শুধু থেকে যাবে স্মৃতিগুলো। তাই স্মৃতিগুলোকে গুছিয়ে রাখো, কষ্ট কম হবে। অরু অশ্রু সজল দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো। ঠোঁট কামড়ে ধরে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্রকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে অরু। অরিন চুপ করে দেখছে। সে তার বোনকে বুঝে। অরু এমন পরিস্থিতিতে কখনোই মানানসই হতে পারে না, অনেক সময় লাগে। তাই তো ওকে জোর করে না। 2 দিন হয়ে গেছে তুলিকার মৃত্যুর। পরিবারের কাউকে কিছু বলা হয়নি, শুধু জানে অরু বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েছে। সেটা শুনে রাবেয়া চৌধুরী পুরো বাড়ি মাথায় তুলে বলা শুরু করে। আরও অনেকক্ষণ ধরে বাক্য বৃষ্টি করলেন রাবেয়া চৌধুরী। অন্যান্য সময় হলে এই দৃশ্যেতে ওর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলা করত, কিন্তু এই সময় ওর শুধু ফ্যালফ্যাল করেই চেয়েছিল রাবেয়া চৌধুরীর দিকে। মেয়ের অমন চাহনিতে 2 মায়েরই কেমন যেন ঠেকল। রাবেয়া চৌধুরী আর বেশি কথা না বাড়িয়ে বিধিকে দিয়ে ওরুকে ঘরে পাঠিয়ে দেয়। I want back my own Orunima Abram Chaudhary. This is not my Oru. I just can't handle it. অরু ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। ঘরের ভেতর থেকে হঠাৎই মৃদু শব্দে গানের আওয়াজ আসে। অরুর ক্লান্তিময় চোখ ঘরের দিকে নজর দেয়। ব্যালকনির স্লাইডিং ডোরটা অরুর আগেই কিঞ্চিত ফাঁক করে রেখেছিল। ঘরের ভেতর থেকে মৃদু দ্যুতিতে চোখে পড়ল একটা অভয় দীর্ঘায়ী দেহ। অরু ভয় পেল না। স্লাইডিং ডোরটা ঠেলে অরুর সামনে এসে দাঁড়ালো রুদ্র। রুদ্র তখন স্টাডি রুমে ছিল। সকাল থেকে হয়তো অরুর সাথে এটা নিয়ে মাত্র 3 বারই দেখা হয়েছে রুদ্রের। একবার সকালে নাস্তা করতে, আরেকবার দুপুরে খাবার টেবিলে। ইদানিং অরুকে নিয়ে রুদ্র বেশি টেনশন করে। কোনো রকমের ভাগভঙ্গি করল না রুদ্র। কঠোর কণ্ঠেই জিজ্ঞেস করলো অরুকে, সেই আগের মতো। রুদ্রের এমন কথাও অরুর কোনো ভাবান্তর হলো না। নির্বিকার ভঙ্গিতেই বলল। আমার আবার কি হবে? শীতল কণ্ঠে উত্তর দিল অরু। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল এবার। ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করলো রুদ্র। বেশ কিছুদিন ধরে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করছে রুদ্র। রুদ্রের ধৈর্যের সীমা অতিক্রম করেছে আজ অরু। অরুর বাহুদয় ধীরভাবে ধরল রুদ্র। অরু বেশ বিস্মিত হয়ে তাকায় রুদ্রের দিকে। বিয়ের প্রথম দিনের পর থেকে কখনো রুদ্রকে এমনভাবে ধরেনি, রেগে গেলেও না। কিন্তু আজ আমিও যে সুস্থ হতে চাচ্ছি, কিন্তু আমি পারছি না আপনার অনুরিমা হতে। আমি কি আর ভালো হতে পারবো না? শেষের কথা বলতে যেয়ে অরুর গলা ভিজে আসলো। কান্না আটকাতে পারল না। রুদ্র বাহুর বন্ধন হালকা করলো। বাহু থেকে হাত সরিয়ে অরুর মুখে গালে হাতে স্পর্শ করে বলল। চলো ঘুমাবে। বলেই অরুকে ঘরে নিয়ে আসে। ডাক্তার বলেছেন এখন অরু যত শান্ত থাকবে, মন ভালো রাখবে এবং যত ঘুমোবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তার আরও বলেছেন অরু আসলেই শারীরিকভাবে অসুস্থ নয়, মূলত সে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্যই ওষুধে কোনো কাজ হবে বলে মনে হয় না। ঘরে তখনও মৃদু আওয়াজে গানের তৃপ্তি অনুভূতিগুলো কানে আসছে। অরুকে খাটে শুইয়ে দিল রুদ্র। চুলে আলতো করে হাত বুলিয়ে সোজা হলো। অরু তখনও রুদ্রের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। বলে, কোথায় যাচ্ছেন? বাইরে একটু কাজ আছে, শেষ করে তাড়াতাড়ি ফিরছি। তুমি ঘুমো। কিন্তু আপনি পাশে না থাকলে ঘুম আসবে না যে আমার। রুদ্র অরুর পাশে বসলো। অরুর চোখের কোণে জল দেখতে পেল রুদ্র। যত্ন করে চোখের কোণে জমা অশ্রু মুছে দিল। অরু এক দৃষ্টিতে চেয়ে রয়েছে রুদ্রের দিকে। চোখে একরাশ আকাঙ্ক্ষা, রুদ্রকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা। রুদ্র সমুদ্রের ধীর তরঙ্গের মতো কণ্ঠে বলল, আমি জানি দূরে যাচ্ছি না, বাড়িতেই আছি, এক্ষুনি আসছি। একটু একা ঘুমানোর চেষ্টা করো। অরু আর কথা বাড়ালো না। নিঃশব্দে রুদ্রের হাতটা ছেড়ে দিল। রুদ্র বিবর্ণ হেসে উঠে দাঁড়ালো। অরু বুক ভরে নিঃশ্বাস নিল। হাত শক্তভাবে মুঠো করে চোখ বন্ধ করে নিল। রুদ্র সবকিছু দেখে বেশ খুশি হলো। আজকে প্রথম অরু একা ঘুমানোর চেষ্টা করছে। এই 2 দিন অরু রুদ্রের হাত ধরেই ঘুমানোর চেষ্টা করত। বললে শুনতো না, বলতো, চোখ বন্ধ করলেই মনে হয় হারিয়ে যাচ্ছি অনেক দূরে।
আর কখনো ফিরে আসবো না। আমি পারবো না। রাত ভোরে চেয়ে থাকতো। ক্লান্ত যখন হয় ভোরের দিকে চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসতো, একটু ঘুমোতো। রুদ্র জানে বাইরে থেকে যখন ফিরে আসবে তখনও দেখবে ওরু জেগে আছে, ফ্যাল করে চেয়ে আছে দরজার দিকে। রুদ্র আসার প্রতীক্ষায়। আমি আসবো। রুমের বাইরে থেকে রুদ্রের গলা পেতে বিথি সোফায় বসে থাকা অবস্থায় উঠে দাঁড়ায়। অবাক হওয়ার ভান করে বলল, বাবা, আজ রাতে চাঁদ কোন দিকে উঠেছে? স্বয়ং রুদ্র মহাশয় আমার দরবারে অবশ্যই আসবেন। রুদ্র ঘরে ঢুকল। বিথির দেওয়া খোঁচা গায়ে মাখল না, পুরো ঘরে একবার চোখ বুলিয়ে বলল, দুলাভাই আর ইভান কোথায়? তারা বাপ বেটার নতুন অভ্যেস হয়েছে, প্রত্যেক দিন রাতে বাইরে যাওয়া আর উল্টাপাল্টা খেয়ে বাড়ি ফেরা। আই বস। সোফায় পুনরায় বসতে বসতে বলল বিথি। শেষের বাক্যে রুদ্রকে পাশে বসার জন্য বলল। রুদ্র যে বসলো বিথির পাশে। বিথি দৃষ্টি সরু করে রুদ্রকে পর্যবেক্ষণ করলো। কি হয়েছে তোর? ঠিক আছিস? ওলু ঠিক আছে তো? ঠিক আছে। ওরুর মতো আছে, সে আগের মতোই। ভয় পাচ্ছে, কথা বলছে না, ঘুমোচ্ছে না, খাচ্ছে না। ওকে নিয়েই যা চিন্তা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে শুনি? বিয়ের পর থেকে যে মেয়েকে আমি 1 মিনিটের জন্য চুপ করাতে পারিনি, ধমক দিয়েও না, সেই মেয়েকে এখন বলেও কথা বলানো যাচ্ছে না। শুধু ফ্যাল করে চেয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, অনুভূতি শূন্য। কিছুক্ষণ থামলো রুদ্র। ওর মুখ লাল হয়ে উঠেছে। যে মেয়ে সারাক্ষণ ব্যাঙের মতো এদিক ওদিক লাফিয়ে বেড়ায়, সে মেয়ে এখন ঘর থেকে বেরোতেই চায় না। কিভাবে ঠিক হবে? রুদ্রের কণ্ঠস্বর ঝাঁঝালো হয়ে উঠল। বিথি ভাইয়ের কাঁধে হাত দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎই একটা কণ্ঠ ভেসে আসে ওদের কানে। আমি ব্যাঙের মতো লাফায় বেড়াই? অরুর কণ্ঠ ভেসে আসতে রুদ্র আর বিথি দরজার দিকে তাকায়। অরু দরজার একপাশে নিজের শরীর আড়াল করে দাঁড়িয়ে আছে, চোখে শিশুসুলভ বিস্ময়। চুলগুলো এলোমেলো, বাঁধা ছিল খুলে ফেলেছে। ওকে দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বিথি। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বিথির দিকে তাকায়। বিথি রুদ্রের তাকানো দেখে বুঝলো রুদ্র ভীষণ হতাশ। বিথি উঠে যেয়ে অরুকে ভেতরে নিয়ে আসে, নিজেদের মাঝে বসায় অরুকে। অরু তখন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। উঠে এসেছো কেন? আগে আপনি বলেন, আমাকে ব্যাঙ কেন বললেন? সব গেছে, কিন্তু জেদটা যায়নি। অরুর মুখ চুপসে আসে রুদ্রের কথা শুনে। আর কোনো প্রশ্ন না করে বিথির দিকে তাকালো। বিথি ভাইয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, ইস, রাগ করে না ওরু। রুদ্র একটু টেনশনে আছে তো, তাই অমনভাবে বলেছে। টেনশন করার কারণটাও নিশ্চয়ই আমি। আর আমি ঘরে একা থাকতে চাচ্ছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, তাই এখানে এসেছিলাম। সরি। বলেই অরু উঠে দাঁড়িয়ে এক দৌড়ে ঘর ছেড়ে দেয়। বিথিও পেছনে যেতে চায়, রুদ্র আটকে দেয়। ওকে বসিয়ে বলে, যে লাভ নাই, আমারই যেতে হবে। তুই ওভাবে বলতে গেলি কেন? শাসনের সুরেই বলল বিথি। মাঝে মধ্যে এমন অবস্থায় একটু রাগ করতে হয়, না হলে নিউরনগুলো মোটেই কাজ করতে চায় না। রুদ্রের কথা শুনে হেসে ফেলল বিথি। ভাইয়ের হাতে হালকা চাপড় দিয়ে বলল, তুই পারিসও বটে। মেয়েটার পিছনে না লাগলে তোর ঘুম হয় না, তাই তো? রাতে এখন এমনি তো ঘুম হয় না। কয়েকদিন পর ভার্সিটি খুলবে। এমন যদি চলে, ওর পড়াশোনা কিভাবে ফোকাস করবে? আমি কিভাবে কাজে ফোকাস করব? এই জন্যই তো তোর কাছে আসা। বিথির চোখ বেশ বড় হয়ে উঠল। অবাক চোখে তাকিয়ে বলল, আমার কাছে কেন? আমি ভাবছি আমরা সবাই মিলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হয়। জলবায়ু পরিবর্তন হলে ওরও ভালো লাগবে, হয়তো পরিবেশের সাথে মিশে গিয়ে সুস্থ হয়ে উঠতে পারে। রুদ্রের কথা শুনে বিথি প্রায় চেঁচিয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, বেশ ভালো বুদ্ধি। সত্যি, বিয়ের পর ওরু তোকে অনেক পরিবর্তন করে দিয়েছে ভাই। তুই মাকে বলে দিস আমরা কালকে বেরোবো। বলতে বলতে উঠে দাঁড়ালো। বিথি উঠে দাঁড়ালো, হেসে বলল, তুই হয়তো আমার কথার গুরুত্ব দিলি না, কিন্তু তুইও জানিস আমি যেটা বলেছি সেটা 100% সত্যি। রুদ্র অরুর কাছে এসে বলল। রুদ্রের কথার জন্য বেচারি রেগে কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছে। রুদ্র অরুর কপালে চুমু খেয়ে বিড়বিড় করে বলল, রাগ করে হলেও ঘুমিয়েছো, সেটি অনেক বড় ব্যাপার। কথা দিচ্ছি কালকে সকালে ঠিক তোমার রাগ ভাঙিয়ে দেব, বুঝলে ব্যাঙেদের রানী? বলে আবারও অরুর ললাটে নিজের ঠোঁটে স্পর্শ করে দেয়। সোনা, সোনা, ওঠো। সকাল সকাল রুদ্রের মিষ্টি ডাকে অরু পিটপিট করে চোখ মেলায় অস্পষ্ট দৃষ্টিতে।
রুদ্রের অভয় চোখের সামনে ঠেকলো অরুর। অরু আস্তে আস্তে হাতশোয়া হয়ে বসলো। ঘরে কোনো ঘড়ি না থাকায় অরু বুঝতে পারছে না কয়টা বাজে। রুদ্রের মুখে একগাল হাসি। রুদ্রের মুখে এমন হাসি অরু দেখছে বলে মনে পড়ছে না। অরু মুখ কাঁচুমাচু করে বলল, কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠতে হবে, রেডি হতে হবে ব্যাংরানি। রুদ্রের কথায় অরু পাত্তা দিল না এবার। গত রাতের কথা হয়তো মনে পড়ছে, রাগ আবার ফিরে এসেছে মাথায়। রুদ্র অরুর মুখের চাহনি দেখে তা বেশ বুঝতে পেরেছে। রাগ করে থাকতে হবে না শোনা, রেডি হও তাড়াতাড়ি। অরুর মাথায় হাত বুলিয়ে বলল রুদ্র। অরু রুদ্রের দিকে না তাকিয়ে বলল, কেন, কোথায় যাব? রুদ্র বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। অরুর দিকে তাকিয়ে মুচকি এসে বলে, রেডি হলেই জানতে পারবে শোনা। বলেই ঘর থেকে বেরিয়ে গেল রুদ্র। অরু শূন্য দৃষ্টিতে চেয়ে রইল দরজার পানে। অরু গাল ফুলিয়ে বিড়বিড় করে আপন মনেই বলে, কালকে ব্যাঙের মতো আজ ব্যাঙেদের রানী করে দিল, অসভ্য লোক। তারপর আবার প্রশ্নের জবাব দেয় না। যাও, রেডি হব না। বলে একইভাবে গাল ফুলিয়ে বসে রইল। চেঁচিয়ে ঘর মাথায় তুললেন রাবেয়া চৌধুরী। সকাল থেকে বিথি আর রাবেয়া চৌধুরী উত্তেজনায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সকালে ঠিকমতো নাস্তাও করেনি। যাচ্ছে তো 5 দিনের জন্য, কিন্তু রাবেয়া চৌধুরী আর বিথি যা প্যাকিং করছে তাতে মনে হচ্ছে 1 বছরের জন্য তো যাচ্ছেই। আদনান সাহেব তো বলেই ফেললেন, রুদ্র, একটা কাজ করব, এই মেয়ে আর মাকে গ্রামেই রেখে আসবো, বাড়িতে কিছুদিনের জন্য শান্ত থাকবে। ছেলে আর জামাইয়ের সাথে লিভিং রুমে বসে বলল কথাটা। তার কথা শুনে তোহান আর রুদ্র মুখ টিপে হাসলো। যতই হোক শাশুড়ি বউ বলে কথা, জোরে হাসলে তোহানের খবর হয়ে যাবে। অরুকে সিঁড়ির সামনে এসে দাঁড়াতে দেখে রুদ্র উঠে গেল অরুর কাছে। অরুকে রেডি হয়ে এসেছে। অরু আজ রয়্যাল ব্লু ডার্ক শেডের একটা কুর্তি পরেছে, একই কালার ওড়না পায়জামা, হয়তো রুদ্রের সাথে ম্যাচিং করেই পরেছে। চুল ছেড়ে দেওয়া, কোমরের কাছে যেয়ে যা কোকড়া গেছে, বোঝাই যায় চুলের মালকিন চুলের যত্ন তেমন নিচ্ছে না। কোনো রকমের সাজগোজ নেই, কানে নেই কোনো দুল, চোখে নেই কাজল। অবশ্য রুদ্রে তাতে যায় আসে না। অরু না সাজলেও রুদ্রের দৃষ্টি তখনও অরুর উপর থেকে সরে না, যেমনটা এখন। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে। অরুর সেদিকে কোনো মাথা ব্যথা নেই। সে নিচে উকি দিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। আচ্ছা, আজ কি কেউ বাসায় আসবে? নিচের দিকে চোখ রেখেই বলল অরু। রুদ্র কোনো উত্তর না দিয়ে অরুর হাত ধরে সাবধানে নিচে আনলো। নিচে এসে দাঁড়াতেই রুদ্র বলল, আমরা আজ গ্রামের বাড়িতে যাব। অরুর কানে কথাটা যেতে ওর চোখের মনি চকচক করে উঠল। অরু চারদিকে চোখ বুলিয়ে দেখে নিল, আশেপাশে তো কেউ নেই। রুদ্র অরুর একদম কাছে যেয়ে দাঁড়ায়। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হালকা উঁচু গলায় একদম খাদে নামিয়ে বলল, মশাই কামড়াবে না বুঝি? অরুর খোঁচায় চোখ শুরু করে তাকালো রুদ্র। রুদ্রা উঁচু করেই বলল, শরীর মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, তাহলে গ্রামে যাওয়া ক্যান্সেল। দাঁতে দাঁত চেপে বলল রুদ্র। অরু সঙ্গে সঙ্গে বলল, না। রুদ্রের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। চৌধুরী বাড়ি থেকে 3টে গাড়ি বেরোচ্ছে। প্রথমে 2টো যাওয়ার কথা ছিল, কিন্তু পরে রুদ্র মত পাল্টে বলল। আমি আর অরু আলাদা গাড়িতে আসছি, তোমরা যাও। বলে রুদ্র অরুকে নিয়ে অন্য গাড়িতে উঠল। ড্রাইভ রুদ্র নিজেই করবে। গ্রামে পৌঁছাতে 5-6 ঘন্টা তো লাগবে, কোনো রকমের জ্যাম ছাড়া। আর হাইওয়েতে উঠতে উঠতে যদি জ্যামে পড়ে তাহলে তো কয় ঘন্টা লাগবে তা ঠিক মতো কেউই বলতে পারবে না। ভাগ্যক্রমে হাইওয়েতে ওঠার আগ মুহূর্তে কোনো জ্যামে পড়তে হয়নি। চৌধুরীদের একটা গাড়িও জ্যামে পড়তে হয়নি। স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে রুদ্র। পাশে অরু এক মনে চেয়ে আছে জানলার বাইরে। গাড়ি মৃদু স্বরেই চলছে অরুর প্রিয় গান। এখন বাজছে, ওহে আর কারো পানে চাহিব না আর, করিবে হে আজি প্রাণপণ, রবীন্দ্রসঙ্গীত। গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত ওরও একটাও কথা বলেনি। রুদ্রও জোর করেনি। গ্রামে গেলে ওখানের পরিবেশ পেলে এমনিতেই কথা বলতে হবে। ঢাকা থেকে যত দূরে চৌধুরীদের গাড়ি যাচ্ছে, শীতল বাতাস যেন ততই বাড়ছে। গ্রামে ঠান্ডা আরো বেশি হবে। রুদ্র তাই গাড়িতে ওঠার আগে অরুর জন্য একটা স্কার্ফ রেখে দিয়েছে। ঠান্ডা অতিরিক্ত বাড়লে অরুকে দিবে। সন্ধ্যা 6টা বাজে। রুদ্রদা সবে মাত্র গ্রামের পথে ঢুকেছে। রুদ্রদা মাঝে 2বার থেমেছিল। প্রথমে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, আর দ্বিতীয়বার বিথি অসুস্থ হয়ে পড়েছিল, বমি করেছিল 3বার। বিথি যখন একটু স্বাভাবিক হয়েছে তখনই রুদ্র কঠিন কণ্ঠে বলেছিল, গ্রামে ঘুরতে গেলে মনে হচ্ছে তোর সাথে সবকিছু হয়। বিথি তখন কোনো উত্তর দেয়।
শুধু চেয়েছিল কটমট করে। রুদ্র তার প্রতিশোধ নিতে ভুলে না, সেটা বিধিও জানে। গ্রামের রাস্তায় ঢোকার আগে রুদ্র অরুকে স্ক্রাব দিয়ে ভালোভাবে কান গলা ঢেকে দেয়। অরু আপত্তি জানালে রুদ্র এক ডাবর দিয়ে চুপ করিয়ে দেয়। বেশি পাকনামি করলে এমন চল লাগাবো কানের কাছে, আর কথা বলতে পারবে না। রুদ্রের এক ধমকে অরু রীতিমতো তটস্থ হয়ে যায়। চোখ দিয়ে যেন এক্ষুনি জল পড়ে বন্যা হয়ে যাবে। তা দেখে রুদ্র আবারও বলল, খবরদার, চোখ দিয়ে যেন এক ফোঁটা নোনা পানি না বেরোয়, তাহলে থপ্পড় এমনিও খাবে অমনিও খাবে। বলে রুদ্র নিজের সিটে আবার সোজা হয়ে বসে। গাড়ি স্টার্ট দিতে দিতে একবার অরুর দিকে চোখ বুলিয়ে নেয়। অরু তখনও ঠোঁট উল্টে রুদ্রের দিকে চেয়ে আছে, যেন কিছু বলতে চাইছে। আপনি আমাকে বকলেন, যান, আর কথা বলবো না। রুদ্র সেদিকে কোনো পাত্তা না দিয়ে গাড়ি চালাতে মনোযোগী হয়। গ্রামের এই রাস্তা ভীষণ সরু। একটা গাড়ির বেশি আর একটা মানুষের হাঁটার মতো জায়গা এই রাস্তায় অবশিষ্ট থাকে না। এই রাস্তার মোড়ে একটা খাম্বায় টিমটিম করে জ্বলছে একটা ছোট্ট বাল্ব। এই রাস্তায় সচরাচর কোনো গাড়ি আসে না। এই রাস্তা হয়তো গ্রামবাসীরা হেঁটে যাওয়ার জন্য বা ভ্যান গাড়ির জন্য ব্যবহার করে থাকে। রুদ্র গাড়ির সবার পেছনে। রাস্তায় এবড়ো থেবড়ো, তাই ভীষণ সতর্ক হয়ে চালাতে হচ্ছে। রুদ্রের গাড়ি সবার পেছনে, রাস্তা এবড়ো থেবড়ো, তাই ভীষণ সতর্ক হয়ে চালাতে হচ্ছে। একটা বারের জন্য এদিক ওদিক হয়ে যায় তাহলে সোজা ধান খেতে। ওরও একটু স্বাভাবিক হয়েছে রুদ্রের বকা খাওয়ার পর। জানলার কাছ উঠানো, অরুর কৌতূহলী মনে বাইরের দৃশ্য দেখতে চায়, কিন্তু রুদ্রের ভয়ে নামাতে পারছে না। বাইরে অন্ধকার হয়ে গেলেও চাঁদের মিষ্টি আলো পুরো গ্রামকে রাঙিয়ে দিয়েছে, এক সৌরভময় পরিবেশে পরিণত হয়েছে। রুদ্র একবার আর চোখে অরুকে দেখে নিল। বেশ লম্বা পথ পেরিয়ে চৌধুরীর কেবল এসে থামলো তাদের পৈতৃক ভিটায়। রুদ্রের দাদারা এই গ্রামের জমিদার ছিল এক সময়ের। সেই হিসেবে করলে রুদ্ররা এখনও এখানকার জমিদার। রুদ্রের দাদা এখনও তাদের জমি রক্ষা করে আছে। এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার চৌধুরীরা। শুধু যে টাকার দিক থেকে তা নয়, সম্মানের দিক থেকেও। ভীষণ বড় উঠোনে এনে গাড়ি থামলো। উঠান গোবর দিয়ে লেপটে দেওয়া হয়েছে। উঠানের সামনে রয়েছে বেশ বড় দোতলার পাকা দালান। দোতলার উপরে একটা চিলেকোঠা রয়েছে। দালান বেশ পুরনো হওয়ায় দেয়ালের গা দিয়ে শ্যাওলা জমেছে। বাড়ির চারপাশের গাছ থেকে ঝরে পড়েছে লতা পাতা। বাড়ির গেটে ঢোকার মুখে বড় সাইনবোর্ড লেখা, চৌধুরী নিবাস। গাড়িতে থেকে নামতে নামতে রুদ্র বলল, থামো। বলেই গাড়ি থেকে নেমে অরুর দিকে দরজা খুলে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। ওরও কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তা দেখে রুদ্র বলল, অন্ধকার, একা থামতে গেলে ফসর পা ফসকে পড়বে, তাই এই সাহায্য। রুদ্রের কথা শুনে অরু মনে মনে বলল, আপনার কাছ থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়। মনের কথা শেষ করে অরু রুদ্রের হাতে হাত দিয়ে সাবধানে গাড়ি থেকে নামলো। সত্যি বেশ অন্ধকার, কোনো কিছু স্পষ্ট চোখে ধরা দিচ্ছে না, সবই আবছা আবছা। বাড়ির সামনে একটা ছোট্ট লাইট, তা যথেষ্ট পরিষ্কার দেখার কাজ করছে না। সবাই যখন একসাথে বাড়ির দরজার দিকে অগ্রসর হবে, হঠাৎ তখনই পেছন থেকে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আদনান, রুদ্র। সবাই পেছনে ফিরতে সবার মুখে একটা তৃপ্তির হাসি ফুটল। আতিফ চৌধুরী দাঁড়িয়ে আছেন, আদনান সাহেবের বাবা এবং রুদ্রের দাদা। বেশ লম্বা, কিন্তু বয়সের জন্য একটু কুঁজো হয়ে গেছেন। ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, পরনে কালো পায়জামার পাঞ্জাবি। উনি ধীরে ধীরে এগিয়ে আসেন রুদ্রের দিকে। মুখে তার প্রশস্ত হাসি। কাছে এসে দাঁড়িয়ে সবাই সালাম দিল। আতিফ চৌধুরী রুদ্রের কাঁধে হাত দিয়ে বললেন, শেষমেশ এই বুড়োর কথা মনে পড়ছে দাদু ভাই? রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলল, দাদা, তোমাকে ভুলেছি, কি যে মনে করব। বলে গলা জড়িয়ে ধরলো দুজন দুজনের। রুদ্র দাদা দাদির খুব প্রিয়, বলতে গেলে চোখের মনি। আজ এতদিন পর নিজ নাতিরে দেখে খুব বেশি খুশি হয়েছেন আতিফ চৌধুরী। মাশাল্লাহ, নাববো তো হীরের টুকরো, সাত পানা মুখ। মহিমা চৌধুরী অরুর মুখখানা খুব সুন্দর করে দেখে বললেন। মহিমা চৌধুরী রুদ্রের দাদি, স্বভাবে একটু চঞ্চল, তা তার কথা শুনলেই বোঝা যায়। বয়সকালে ভীষণ দুরন্ত ছিলেন, তা নিজের মুখে বলেছেন মহিমা চৌধুরী। অরু বেশ চিন্তায় ছিল রুদ্রের দাদা দাদি তাকে আদৌ পছন্দ করবে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে সবাই বেশ মিশুক। ওর বেশ পছন্দ হয়েছে জায়গাটা।
পরিবার আর দাদা দাদিকেও। ওরা যেন সব ভুলেই গেছে। সবার মাঝে বসে সে যেন ভুলে গেছে তার মানসিক যন্ত্রণার কথা। ওরা আগের মতোই হাসছে, গল্প করছে, কবিতা আবৃত্তি করছে। অরুর চোখে প্রকাশ পাচ্ছে অরুর খুশি। রুদ্র ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ অরুকে পর্যবেক্ষণ করছে। অরুর প্রত্যেকটা হাসি রুদ্রকে উজ্জীবিত করছে। এতদিন যেন সে শ্বাস নিতে ভুলে গিয়েছে। অরু না হাসলে যে রুদ্রের পৃথিবী অন্ধকার হয়ে যায়, সেটা কি অরু জানে? না, জানে না, জানার দরকারও নেই। রুদ্রের মতো ভালোবাসা লুকিয়ে করতে হয়, তাতে সম্পর্কের উন্নতি হয় এবং অন্যদের চক্ষুশূলও হতে হয় না। ঘুমন্ত অরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্র। লম্বা জার্নি করার কারণে অরু কোনো সমস্যা ছাড়াই ঘুমিয়ে পড়েছে। রুদ্রের বাহুর উপরে মাথা দিয়ে রুদ্রকে শক্ত করে জড়িয়ে আছে। অরুর নিষ্পাপ মুখটা অরুকে আরো বেশি মায়াবী করে তোলে। এই মায়াবী চাহনি রুদ্রকে আরো বেশি করে অরুর দিকে টানে, আকর্ষণ করে চুম্বকের মতো। প্রথম যখন ক্লাসে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিল অরু, সেদিনই যেন হৃদয়ে হস্তান্তর করেছিল অরুর হাতে। আজকে যখন ভাবে কি ভাগ্য করে পেয়েছিল অরুকে, নিঃশ্বাসই নেওয়া যেন বন্ধ হয়ে আসে। ভাগ্যিস অরুর বোনটা পালিয়েছিল। এসব মনে মনে বিড়বিড় করে নিজেই আপন মনে হাসে। অরুর কপালে আলতো করে চুমু দিয়ে গায়ের চাদরটা সুন্দর করে টেনে দিল অরুর শরীরে। নিজে অরুকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। গ্রামের সোনালি কুয়াশার চাদরে মোড়ানো স্নিগ্ধ সকাল। পাখিরা গাছ ছেড়ে উড়ায় নেশায়। পাখিদের সে মিষ্টি কোলাহল উপভোগ করছে অরু, রুদ্রসহ বাড়ির সকলে। গ্রামের সকালে হাঁটতে বেরিয়েছে চৌধুরী পরিবার। রুদ্র প্রথম আসতে চায়নি। অরু তাকে এক প্রকার জোর করে উঠিয়ে এনেছে। রাতের ঘুম ভালো হওয়ার কারণে অরু সকালে উঠতে কষ্ট হয়নি। সকালে উঠে যখন শুনে সবাই মিলে বাইরে যাবে হাঁটতে, অরু তখন বেশ উৎফুল্ল হয়ে লাফিয়ে ওঠে। পরিবারের সবার সামনে অমন শিশুসুলভ আচরণ করায় অরু বেশ লজ্জায় পড়ে। বিধি অবশ্য তাকে বলে, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে সবাই পরিবারের লোকই। সকাল সকাল রুদ্র ঘুম থেকে উঠে মেজাজ ভালোই চটে আছে। অরুকে কিছু বলতেই পারছে না ওর আগ্রহ দেখে। এখন যদি রুদ্র কিছু বলে অরুর মুড আবার খারাপ হয়ে যাবে। রুদ্র তাই নিজের ইমোশনাল কন্ট্রোল করার চেষ্টায় আছে। গ্রামের সকাল কুয়াশায় ভর্তি থাকে শীতের সময়, এখানেও তাই। শহরের ঠান্ডা কেটে গেলেও গ্রামের থেকে ঠান্ডা যাওয়ার নামই গন্ধ নেই। চৌধুরীরা তাদের জমি দেখতে এসেছে। রাস্তা ঠিকঠাক দেখা যাচ্ছে না, বলতে হয়। কুয়াশায় সব সাদা করে দিচ্ছে চোখের সামনে। ওরও একবার তো হাঁটতে হাঁটতে হোঁচট খেতেই বসেছিল, কিন্তু রুদ্রের জন্য বেঁচে গেছে। রুদ্র ওরকে ব্যালেন্স হারাতে দেখে সঙ্গে সঙ্গে ওর বাহু ধরে নেয়। ওর বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। রুদ্র খপ করে ওর হাত ধরে। অরুর হুঁশ ফিরে আসে। আসতেই বলে, আমি ঠিক আছি, ধরতে হবে না। রুদ্র আর চোখে একবার অরুর দিকে চেয়ে মুচকি হেসে বলল, আমি ছিলাম বলেই ঠিক আছো, নাহলে এতক্ষণে খালের জলে হাবুডুবু খেতে। বলে আরো জোরে হাত ধরল। ওরও অনেক চেষ্টা করলো হাত ছাড়ানোর, চেষ্টা ব্যর্থ হলো। সকালের প্রাতঃভ্রমণ শেষ করে, সকালের হাসি মুহূর্তটা শেষ করে ইচ্ছে কোঠরিতে ফিরে আসলো সবাই। এসে সবাই দোতলার ছাদে দায়। আজকে সকালের নাস্তা ছাদের আয়োজন করা হয়েছে। বিশাল বড় ছাদ। ছাদের চারপাশ দিয়ে সিমেন্টের রেলিং দেয়া। এজন্য ইভান নিজের ইচ্ছে মতো ছুটে বেড়াচ্ছে পুরো ছাদ জুড়ে। ছাদে তেমন কোনো গাছ নেই, শুধু রয়েছে দুটো চন্দ্রমল্লিকা আর একটা গোলাপ গাছ। বোঝাই যাচ্ছে ছাদের তেমন কোনো যত্নই নেওয়া হয় না। ছাদের এক সাইডে বিশাল টেবিলে পাতা হয়েছে, তার চারপাশ দিয়ে চেয়ার রাখা হয়েছে। সদস্য সংখ্যা হিসেব করেই বাড়ির ছেলেরা সেখানে যেয়ে বসেছে। ওরু আর বিথি চলে এসেছে ছাদের অপর দিকে। বাড়িটা গ্রামের একদম কেন্দ্রে অবস্থান করে। ছাদের থেকে পুরো গ্রাম ছবির দৃশ্যের মতো লাগছে। ওর পুরো দৃশ্যটা দেখতে দেখতেই ওর চোখগুলো জলজল করে উঠল। বিথি দেখেই বলল, এখন ভালো লাগছে অরু? না সরিয়ে মাথা নাড়িয়ে শব্দ করলো অরু। বিথি তা দেখে হাসলো, মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরলো। বিথি হঠাৎ জড়িয়ে ধরায় ওরু বেশ অবাক হলো। চোখ বড় বড় করে বিথির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপি? কিছু না অরু, তোমার মতো বোন পেয়ে আমি সত্যি খুব খুশি। তোমার জন্যই ভাইটা আমার আগের মতো সবার সাথে কথা বলছে। থ্যাঙ্কস অরু। বলে অরুর গালে চুমু দিল। অরু খুশিতে বিথিকে জড়িয়ে ধরলো। সকালে নাস্তা সেরে সবাই নিচে চলে এসেছে। রাবেয়া চৌধুরী আর মহিমা চৌধুরী গেছেন রান্নাঘরে দুপুরে কি রান্না হবে তা দেখতে। রুদ্র রুমে চলে গেছে। যাওয়ার আগে অরুকে বলে গেছে, ঘরে যাচ্ছি, বিরক্ত করবে না, আর বাড়ির বাইরে একা যাবে না। অরু ঠোঁট উল্টে মাথা নেড়ে সায় জানিয়ে বিধির সঙ্গে উঠোনে যেয়ে দাঁড়ায়।
আগের রাতে বেশ অন্ধকার থাকায় ওর পুরোটা ঠিকমতো দেখতে পারেনি। আজ সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে। উঠোনের সামনে যে পাঁচিল দেওয়া, সেটাও বেশ পুরনো। বাড়ির বয়সে না হলেও খুব কমও না। বিভিন্ন স্থান থেকে সিমেন্টের বস্তা খসে পড়ছে। পাঁচিল লাগোয়া অনেক বড় বড় গাছও রয়েছে। বাড়ির দক্ষিণের পাঁচিলের সাথে কাঁঠাল গাছ, জামরুল গাছ। জামরুল গাছ হঠাৎ অরু থেমে গেল। অরুকে দাঁড়িয়ে যেতে দেখে বিথি বলল। কি হয়েছে অরু? থেমে গেলে কেন? অরু বিথির দিকে তাকিয়ে বলল। এইটা জামরুল গাছ না? বিথি জামরুল গাছের পানে চোখ বুলিয়ে বলল। হ্যাঁ। অরু উত্তরটা শুনে আনমনে হাসল। অরুর এমন রহস্যময়ভাবে হাসতে দেখে বিথি উৎসুক করে বলল। কিছু কি হয়েছে অরু? আরে না আপি, তেমন কিছু না, ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। বিথি আগ্রহ জাগলো। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। কি ঘটনা? আমাদের বাড়িতেও একটা জামরুল গাছ ছিল, সেটা বেশ বড় ছিল। সেখানে প্রত্যেক বছর মৌমাছির চাক হতো। সেই জন্যই আমরা বাচ্চারা কেউ ওই গাছের কাছে যেতাম না, কিন্তু একদিন অরু ঘটনা বলতে বলতে হঠাৎ থেমে গেল। ওর দৃষ্টি সামনের কোথাও আটকে গেছে। বিথি অরুর দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকাতে দেখে গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিথি সেদিকে তাকাতে অরু জিজ্ঞেস করে। কে গো? বিথি কিছুক্ষণ ভালোভাবে দেখার চেষ্টা করলো। মেয়েটা এখনো অরু বা বিথিকে দেখেনি। বিথি হঠাৎ লাফিয়ে উঠে বলল। ও তো মহুয়া। অরু ভ্রু কুঁচকে বলল। এই মহুয়া আবার কে? বিথি অরুর দিকে ফিরে বলল। এ বাড়ির থেকে কিছুটা দূরে মহুয়ার বাড়ি। আমরা ছোটবেলায় যখন ছুটিতে এখানে আসতাম তখন মহুয়ার সাথে খেলতাম। তোমার ভাইও খেলতো? মুখ ফসকে বলে ফেলল অরু। বিথি মুখ টিপে হেসে বলল। ওরই বয়সের তো মহুয়া। ওদের দুজনের বেশ ভাব ছিল ছোটবেলায়। মহুয়া যা বলতো রুদ্র তাই করতো। বিথির কথাগুলো অরুর কানে যেতে অরু শক্ত হয়ে উঠল। চোখ মুখে চাহনি কেমন কঠিন হয়ে উঠল। বিথি অরুর বাহু ধরে ঝাঁকিয়ে বলল। কি হয়েছে? অরু কি প্রতিক্রিয়া পোষণ করবে বুঝতে পারল না। কঠিন হয়ে আসা মুখ স্বাভাবিক করার চেষ্টা করে বলল। না, কিছু হয়নি। মহুয়া, কেমন আছিস? বিথির প্রশ্নে মহুয়া বিথির দিকে তাকালো। বিথিরা হেঁটে আসছে ওর দিকে। বিথিকে দেখে মহুয়া একগাল হেসে বলল, বলে বিথিকে জড়িয়ে ধরল। অরু পাশে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে। বিথি বলল। আমি ভালো আছি। কতদিন পর। মহুয়ার এই কথা শোনা মাত্র অরুর তালু মুঠো হয়ে আসলো। মনে মনে বলল। কোন দুঃখে তোমাকে মনে করতে যাবে আমার বর? আর তার এত সুন্দরী বউ থাকতে তার আর কারো কথা মনে করতে হয়? আসলেই বলতে, রুদ্র আমাকে ভুলে গেছে। বলে মুখ বাঁকালো। বিথি বা মহুয়া তা কেউই দেখল না। বিথি পাশে তাকিয়ে অরুকে কাছে টেনে এনে বলল। মেয়েটি চরু, রুদ্রের বউ। বিথি পরিচয় করিয়ে দিয়ে বলল। মহুয়া অরুর দিকে তাকালো। এবার ঠিকঠাকভাবে দেখলো অরু মহুয়াকে। মায়াবী মুখ, শ্যামাঙ্গিনী, ডাগর ডাগর চোখ, খাড়ানা চুলগুলো খোপা করে রাখা, পরনে কালো কামিজ। দেখে বোঝা যায় মেয়ে গ্রামে থাকে না। অরুর দিকে তাকিয়ে মহুয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে। মহুয়ার কথা শুনে অরুর রাগ হয়। মনে মনে বলে। কেন, বিয়ে করতে পারবে না বুঝি? হ্যাঁ, ভাই বিয়ে করেছে শেষমেশ। বিথি বলল। মহু অরুকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে বলল। রুদ্রের নয়, উপরওয়ালা। এতক্ষণে বলল অরু। অরুর কথা শুনে বিথি বুঝতে পারলেও মহা কিছুই বুঝতে পারেনি। সে অবাক চোখে তাকিয়ে বলল। মানে বিয়েটা পছন্দ করে না, কেমন যেন হয়ে গেছে। এবার যেন মহুয়া মাথা আরো ঘুরে গেল। সে বিথির দিকে তাকায়। বিথির মুখে একগাল হাসি। মহুয়া বলল। বিথি অট্ট হাসি দিয়ে বলে। পরে বলছি, তুই ঘরে আয়। এই বলে মহুয়াকে নিয়ে অরু আর বিথি ঘরে প্রবেশ করলো। অরু আর বিথি মহুয়াকে নিয়ে বাসায় ঢুকে। মুখটা অলরেডি বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে অরু। বিথি ঘরে ঢুকতেই চেঁচিয়ে উঠে বলল। মা, ও মা, এদিকে আসো, দেখো কে এসেছে। অরু পাশ থেকে চুপ করে সরে গিয়ে ঘরে চলে গেল। মহুয়াকে মোটেও ভালো লাগছে না। ঘরে ঢুকতেই অরু দেখলো রুদ্র সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। দরজা খোলার শব্দে রুদ্র দরজার পানে তাকায়। অরুর থমথমে মুখ দেখে রুদ্র ভ্রুকুটি করে তাকায়। অরু গটগট পায়ে বিছানার উপরে যেয়ে বসে পড়ে। রুদ্র ল্যাপটপ পাশে রেখে উঠে আসে অরুর কাছে।
অরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। রুদ্র বুঝতে পারছে না তার বউয়ের মাথায় কি চলছে। রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমার আবার কি হবে শুনি? হবে তো আপনার, আপনার ছোটবেলার বান্ধবী যে এসেছে। অরু চড়াস্বরে উত্তর দিল। রুদ্রের ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী হয়ে বলল, বান্ধবীটা কে? বাহ, অরু উঠে দাঁড়ায়, রাগে চোখে তাকিয়ে রইল। বড় করে দুবার নিঃশ্বাস নিয়ে বলল, আপনার ছোটবেলার বান্ধবী মনে পড়ছে না বুঝি, যার কথা আপনি সব সময় শোনেন? অরুর কণ্ঠ আস্তে আস্তে চড়া হচ্ছে। রুদ্র ততই অবাক হচ্ছে। রুদ্র কিছু বলতে যাবে, হঠাৎ বাইরে থেকে রাবেয়া চৌধুরীর ডাক কর্ণকুহরে আসতেই রুদ্র থেমে গেল। রাবেয়া চৌধুরী তাদের দুজনকে বাইরে ডাকছেন। অরু শাশুড়ির ডাক শুনে রুদ্রের দিকে কটমট করে আর চোখে তাকিয়ে বাইরে চলে গেল। রুদ্র পেছন পেছন বাইরে আসলো। অরুর পাশে এসে দাঁড়ায় রুদ্র। বাইরে সবাই হাসাহাসি করছে কোনো ব্যাপারে। রুদ্র অরুর দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, কোন বান্ধবী বললে না? কানের কাছে শীতল কণ্ঠস্বর ভেসে আসতে অরু মুখ ফুলিয়ে বলল। সামনেই তো বসে আছে, চিনতে পারছেন না বুঝি? রুদ্র অরুর কথা অনুসারে সামনে তাকায়। সে এতক্ষণে খেয়াল করেনি, সত্যি তার সামনাসামনি একটা মেয়ে বসে আছে। রুদ্র নিজেকে নিজের মস্তিষ্কে চাপ দিল। কোথায় যেন দেখেছে মেয়েটাকে, ঠিক মনে পড়ছে না। কথায় কথায় হঠাৎ রুদ্রের দিকে চোখ পড়ে মহুয়ার। রুদ্রকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায় মহুয়া। হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ায় রুদ্রের সামনে। উৎসাহিত কণ্ঠে বলল। আকস্মিক এমন ঘটনা ঘটায় রুদ্র বেশ হকচকিয়ে গেল। অরুর দিকে একবার তাকালো, দাঁতে দাঁত চেপে ওর দিকেই তাকিয়ে আছে অরু। রুদ্র আবারও সামনে তাকিয়ে বলল। ভালো আছি, কিন্তু মহা বেশ স্বাভাবিকভাবে রুদ্রের মনের কথাগুলো বলে দিল। রুদ্র সূক্ষ্ম হেসে বলল। ইয়েস। রুদ্রের নির্ভেজাল স্বীকারোক্তি শুরু। মহুয়া মুখ টিপে হাসল। একবার অরুর দিকে তাকায়, অরু হাসার চেষ্টা করছে। মহুয়া হেসে উত্তর দেয়। এ কথা শুনতে রুদ্র ভ্রুজরাক উঁচু হয়ে গেল। অবাক হলো বেশ, সেটা ওর চাহনি দেখে বোঝা যাচ্ছে। হেসেও হাসতে পারছে না। রুদ্র কিছুক্ষণ মহুয়াকে ভালো করে পর্যবেক্ষণ করলো। বিধি সোফা থেকে উঠে এসে মহুয়ার পাশে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল। কী রে রুদ্র, তোর মেমোরি এত খারাপ হয়ে গেছে সেটা তো আগে জানতাম না। তুই মহুয়াকে চিনতে পারলি না? ছি, বাদাম খা। বিধির কথা শুনে মহুয়া হেসে ফেলে। হরু চুপচাপ সব দেখছিল। রুদ্র বিধির কথায় বলল। সত্যিই চিনতে পারিনি মহু আপু। অরুর চোখ যেন কপালে উঠে আসার মতো বিড়বিড় করে বলল। আপু? অরু বিড়বিড়ানি যেন রুদ্রের কানে গেল। অরুর দিকে তাকিয়ে বলল। অনেকদিন পরে দেখা হলো মহু আপু, কেমন আছো? রুদ্রের দৃষ্টি একদম অরুর চোখে। অরুর গলা শুকিয়ে আসলো। এতক্ষণ যাকে নিয়ে নিজের স্বামীকে এত কথা শোনালো, সে আসলে তার আপু হয়? রুদ্র কি তাকে হার মেনে নেবে? বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা চলল মহুয়ার সাথে। এর মধ্যে অরু মহুয়ার সাথে ভালোই মানিয়ে নিয়েছে। তবে মাঝে মাঝে রুদ্রের উদ্দেশ্য করে অরু প্রশ্ন করে, কিন্তু রুদ্র অরুর কথার কোনো উত্তর দেয় না। সম্পূর্ণ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে রুদ্র। অরু ভালোই বুঝতে পারছে আজ কপালে অসীম দুঃখ আছে তার। কথায় কথায় অরু জানতে পারলো মহুয়া বিবাহিত এবং 2 বাচ্চার মা। বয়স হিসেবে ঠিক আছে ব্যাপারটা, কিন্তু মহুয়াকে দেখে কেউ বলতেই পারবে না সে 2 বাচ্চার মা। এমন অনেক গল্প করতে করতেই কখন যে দুপুর হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। মহুয়া ওঠার প্রস্তুতি নিতে নিতে বলল। বলেই উঠে দাঁড়ায় মহুয়া। বিধি আরো কিছুক্ষণ বসতে বলল, কিন্তু মহুয়া বলল। মহুয়াকে আর জোর করা হলো না। মহুয়া চলে গেল। মহুয়া চলে যেতে রুদ্র ঘরে চলে গেল। অরু তাড়াতাড়ি করে পেছন পেছন গেল রুদ্রের। ঘরে প্রবেশ করতে অরু বলে ওঠে। সরি, আমি বুঝতে পারিনি যে মহুয়া আপু আপনারও আপু হয়। আমি তো। রুদ্র রুক্ষ দৃষ্টিতে অরুর চোখে চোখ রাখতে অরু নিশ্চুপ হয়ে যায়। রুদ্র কোনো কথা না বলে আলমারির কাছে যেয়ে আলমারি থেকে নিজের ট্রাউজার আর একটা কালো রঙের টি-শার্ট বের করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। অরু চুপচাপ দাঁড়িয়ে আছে। দুপুরে খাওয়ার সময়ও রুদ্র খাওয়ার টেবিলে কোনো কথা বলেনি অরুর সঙ্গে। অরু বারবার চেষ্টা করেছে কথা বলার, কোনো কিছুতেই কাজ হয়নি। শেষমেশ রুদ্রের কঠিন চাহনি দেখে অরু আর বাড়াবাড়ি করতে গেল না। সন্ধ্যার লালচে আভা শেষ করে এখন আকাশে ঘন অন্ধকার। তারই মাঝে পূর্ণিমার চাঁদ আলো দিয়ে ভরিয়ে তুলেছে চারপাশটা। অরু নীরবে দাঁড়িয়ে আছে ছাদে। বুকের ভেতর কেমন হাহাকার করছে। ঠোঁট কামড়ে রেলিংয়ের উপর হাত দিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে। সরি তো বলতে চাচ্ছি, আপনি কেন আমার কথা শোনেন না? আপনি জানেন না, আপনি কথা না বললে আমার কষ্ট হয়, তারপরই কেন এমন করেন? বলতে বলতে কেঁদে ফেললো অরু। নীরবে চোখের জল গাল ছুঁয়ে পড়তে লাগলো।
ঠোঁট কামড়ে নিজেকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো অরু। শব্দহীন পরিবেশে কারো পদচারণের শব্দ কানে আসতে অরু কাঠ হয়ে গেল। সাথে সাথে চোখের জল মুছে নেয়। পেছন ফিরতেই দেখে রুদ্র গম্ভীর মুখে তাকিয়ে আছে তার দিকে। অরু আস্তে করে ঢোক গিলে বলল, আপনি? কান্না মিশ্রিত স্বর। যে কেউ শুনলে বুঝতে পারবে অরু কেঁদেছে। রুদ্র অরুকে এড়িয়ে রেলিংয়ের কাছে যেয়ে দাঁড়ায়। অরু নীরবে দাঁড়িয়ে রইল, আর একটাও প্রশ্ন করল না। হঠাৎ রুদ্র গরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, মহু আপুকে নিয়ে উল্টাপাল্টা ভাবার কারণ কি জানতে পারি? ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দেয় অরু। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার মানে আপি বলেছে তোমাকে, তাই তো? অরু রুদ্রের প্রশ্নের প্রতিক্রিয়া না সূচক মাথা নাড়াতে লাগলো। কিছু বলতে যাবে এমন সময় রুদ্র বলল, থাক, আর কিছু বলতে হবে না। আমি আগেই আপির সাথে কথা বলেছি, পুরো বিষয়টা আমি জানি। বলেই অরুর দিকে এগিয়ে গেল রুদ্র। অরুর কোমল প্রশ্ন অরুর কোমল আখিদয়ে চোখ রাখল। নিজের বাম হাত দিয়ে অরুর কোমর জড়িয়ে ধরল শক্ত করে। অরুর শরীরে শিহরণ বয়ে যেতেই সময় লাগলো না। রুদ্র অরুর গলার কাছ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে হাত বুলিয়ে দিল। ততক্ষণে অরুর অধর কাঁপছে। রুদ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসল। অরুকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের সঙ্গে। অরু রুদ্রের টি শার্ট খামচে ধরে। কিছুক্ষণের জন্য সব ভুলে গেল অরু। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। এমনভাবেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে অরু। রুদ্র নিজের ঠোঁটখানি অরুর গোলাপি ঠোঁটের সাথে মিশিয়ে নেয়। কতক্ষণ সময় পেরিয়ে গেল কারোরই খেয়াল নেই। দুজনই পরম ভালোবাসায় ডুবে রয়েছে। অনেকক্ষণ পর রুদ্র অরুকে নিজের থেকে আলাদা করে। আলাদা করতে অরু হাউমাউ করে কেঁদে ফেলল। রুদ্রের বুকে মারতে মারতে বলল, আপনি যদি সব জানেন তাহলে কেন আপনি আমার সাথে কথা বলছিলেন না? আপনি জানেন না আমার সাথে রাগ করে যদি কেউ কথা না বলে আমার অনেক খারাপ লাগে, নিতে পারি না। বলতে বলতে মারতে রইল অরু। রুদ্রের তৃপ্তির হাসি ফুটে উঠেছে। সে অরুকে একটানে পুনরায় নিজের সাথে মিশিয়ে নেয় আর কপালে চুমু দিয়ে বলে, মাঝে মধ্যে জ্বালাতে ভালো লাগে। আর প্রথমে আমি সত্যি রেখেছিলাম, কিন্তু পরে আপির সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করার পরে রাগটা কমেছে। অরু আবারও শান্ত হয়ে গেল। রুদ্রকে ঝরিয়ে ধরে বলল, আপনি যে বলল মহু আপু আর আপনি সমান বয়সে, সেটাও কি মজা ছিল? রুদ্র মুখ টিপে হাসল। হলুদ চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেটা মজা করে বলেনি। মহু আপু আমার থেকে 9 মাসের বড়, তাই হয়তো সমবয়সের বলেছে। ও, বুঝতে পেরেছি। এমনভাবে বলল অরু। শোনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধুই তোমাকে। আমার জীবনে একমাত্র তুমি আছো, শুধুই তুমি। পূর্ণিমার চন্দ্রিমার দিকে অপলক স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অরু। পাশে রুদ্র অরুর পানে স্নিগ্ধ শোভন দৃষ্টিতে তাকিয়ে আছে। চারদিকে আজ প্রেমময় সৌরভ। অন্ধকার আকাশে আলোকময় চাঁদকে বারবার ঢেকে দেওয়ার চেষ্টা করছে মেঘে। অরু সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই, আপনি কি আবার নতুন বিয়ে করবেন? আকাশের পানে উত্তর অপেক্ষায় তাকিয়ে আছে অরু। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে রুদ্র কোনো উত্তর দেয়নি। অরু আস্তে করে ঘাড় ঘুরিয়ে রুদ্রের পানে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, কি হলো বলুন? রুদ্র স্নিগ্ধ হাসলো। আকাশের পানে চেয়ে বলল, মনে রেখো, যেদিন তুমি হারিয়ে যাবে সেদিন তুমি আমাকেও কারণ দিয়ে যাবে এই আব্রাম চৌধুরী রুদ্রর চিহ্ন এই পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার। অরুর ক্ষণে হৃদয় কেঁপে উঠল। ছলছল নয়নে তাকিয়ে রইল। রুদ্র অরুর একদম কাছে এসে দাঁড়িয়ে অরুর মুখখানা নিজের হাতের তালুর মধ্যে আলতো করে আবদ্ধ করে কোমল স্বরে বলল, তুমি হারিয়ে গেলে আমিও যাব হারিয়ে। অরু রুদ্রকে জড়িয়ে ধরল। কাঁপান্বিত কণ্ঠে বলল, খবরদার, এমন কথা বলবেন না। আমি মজা করেছিলাম। আমি আর অমন কথা বলবো না। রুদ্র অরুর কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে শোনা, আর বলবো না, কিন্তু একটা কথা তো বলতে পারি। অরু মুখ তুলে তাকালো রুদ্রের দিকে, চোখ পিটপিট করে বলল, কি কথা? রুদ্র অরুর কানের কাছে মুখ নিয়ে গলা একদম খাদে নামিয়ে হাসকি কণ্ঠে বলল, আই লাভ ইউ বেবি। পরদিন বিকেলে সবাই বসার ঘরে বসে গল্প করছে। দেখতে দেখতে দুদিন চলে গেল। গ্রামে এসে সময় কেমন করে যে কাটছে তা কারোই খেয়াল নেই। দেখতে দেখতে বাকি দিন কয়টাও চলে যাবে। তোরা এসেছিস, বেশ ভালো লাগছে। আর দেখতে পারবো কিনা জানি না। মহিমা চৌধুরীও শান্ত কণ্ঠে বললেন কথাটা। তার কথা শুনে সবাই তাকে থামিয়ে দেয়। রাবেয়া চৌধুরী শাশুড়ির হাত জড়িয়ে বলে। রাবেয়া চৌধুরী থেমে গেলেন। হঠাৎই অরুর কাশি বাঁধল।
বিস্ময়ে শাশুড়ির দিকে তাকায়। রাবেয়া চৌধুরীর মুখে চওড়া হাসি ফুটে ওঠে। সত্যি তো? আমার নাতির ছেলে মেয়ের মুখ কবে দেখব শুনি? ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকা গম্ভীর চাহনির পুরুষের দিকে তাকালো। রুদ্র হাত বাজ করে সব কিছুই লক্ষ্য করছে। দাদির কথায় সোজা হয়ে দাঁড়ালো। অরু নিচু হয়ে এসেছে, মুখে লাল আভা স্পষ্ট। বিথি সোফা থেকে উঠে সে অরুর পাশে বসে। অরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,